পশ্চিমবঙ্গে সেদিন মানুষ 18টা সিট না জেতাতো তাহলে কখনোই আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ক্যাবিনেটে 19 সালে। বলেছিল কর্মচারীরা ভোট দিল না কেন? আমি মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে আপনি ডিএ দেননি বলে আর 5th পে কমিশন করেননি বলে 6th পে কমিশন করেননি বলে আপনার কর্মচারীরা আপনার সঙ্গে নেই। তখন তিনি অভিরূপ সরকারের নেতৃত্বে যে কমিটি হয়েছিল বলেন অমিত দা আমাকে বারে বারে বলছে কমিটি তো রিপোর্ট জমা করেনি। আলে কমিটি আমাকে বলেছে অভিরূপ সরকার মহোদয় রিপোর্ট রেডি আছে, অর্থ থেকে বলা হয়েছে জমা দিতে না, কারণ অর্থে টাকা নেই। তারপরে অভিরূপ সরকারকে ডাকা হয়, তিনি বলেন আমার রিপোর্ট রেডি আছে। ডক্টর অমিত মিত্র বলেছেন রিপোর্ট জমা করতে না, কারণ আমাদের টাকা নেই। যাই হোক, ভারতীয় জনতা পার্টিরও সেদিন ক্রেডিট, পশ্চিমবাংলার জনগণের ক্রেডিট। তারা যদি সেদিন ভারতীয় জনতা পার্টিকে 18টা সিট না জেতাতেন তাহলে পে কমিশন কার্যকর হতো না, এবং 1 জানুয়ারি 2020 থেকে এই পে কমিশন কার্যকর। এখন তো 7th পে কমিশন কার্যকর হয়ে গেছে, কেন্দ্রীয় সরকার তো 8th পে কমিশনের কমিটি বানিয়ে দিয়েছে। আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের প্রথম দিন থেকে দাবি ছিল যে ডিয়ারনেস অ্যালাউন্স কর্মচারী এবং পেনশনার্সদের অধিকার। আর মুখ্যমন্ত্রী বারে বারে সভা সমিতি, বিধানসভার ফ্লোর, সাংবাদিক সম্মেলন, প্রশাসনিক মিটিংয়ে বলেছেন এটা অধিকার নয়, এটা ঐচ্ছিক, আমার যেদিন টাকা হবে আমি দেব। কর্মচারী পরিষদ সর্বোপরি বৃহত্তর মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ লাগাতার আন্দোলন করেছেন। আমরা সেই আন্দোলনে রাজনৈতিক সীমাবদ্ধতাকে ফেলে রেখে আমরা বামেদের মতো নই, সেটিং অপোজিশন নই। আমরা বারে বারে যেখানে গেছি, কখনো আমি বক্তব্য রাখছি, সুজন চক্রবর্তীরা, যদিও তারা এখন সংগ্রামী যৌথ মঞ্চে নেই বলে আমি শুনেছি, নিচে দাঁড়িয়ে আমি নামার পরে উঠেছেন। কখনো হাজারা মোড়ে দেখেছি কংগ্রেসের কোন নেতা বক্তৃতা করছেন সংগ্রামী যৌথ মঞ্চে, আমরা অপেক্ষা করেছি কংগ্রেসের সেই নেতা বক্তব্য থেকে নেমে যাওয়ার পরে আমরা উঠে সাপোর্ট দিয়েছি। কিন্তু আমরা আমাদের যে রাজনৈতিক লড়াই অল ইন্ডিয়া পরিপ্রেক্ষিতে বা অন্য রাজ্যে, তার সঙ্গে কর্মচারীদের এই আন্দোলনে আমরা যে দাবির সঙ্গে কখনোই রাজনৈতিক সংকীর্ণতা বা সীমাবদ্ধতা দেখাইনি। এবং আমাদের কর্মচারী পরিষদকে আমাদের রাজ্যের সমস্ত প্রথম সারির নেতারা রাজ্য কমিটি থেকে পুরো একদম কমপ্লিট গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। বলা হয়েছিল যে আপনারা এই লড়াইতে, অধিকার আদায়ের লড়াইতে আপনারা লড়াই করুন, কোনো রাজনৈতিক স্বার্থ আমাদের নেই। স্বাভাবিকভাবে সংগ্রামী যৌথ মঞ্চের অনেকগুলি কর্মসূচিতে আমরা থেকেছি। শহীদ মিনারের ময়দানে, আর্মির জায়গায় তারাও অবস্থান লাগাতার করেছেন, এবং তারপরে প্রথমে 3% চিরকুটে লিখে নিয়ে গিয়ে তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 14% পর্যন্ত, 14% পর্যন্ত শেষ বাজেটে ঘোষণা করে দিতে বাধ্য হয়েছে। আমরা দুটো কারণে আজকে অত্যন্ত খুশি। মুখ্যমন্ত্রী ডিএ কে ঐচ্ছিক বলেছিলেন, ডিএ অধিকার হতে পারে না বলেছিলেন। ভারতবর্ষের সর্বোচ্চ আদালত হায়ার জুডিশিয়ারি সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন ডিএ কর্মচারীদের ন্যায্য অধিকার। এই মুখ্যমন্ত্রীর নৈতিকতা নিয়ে আমরা আগেই জানি। তাহলে আমার কাছে হেরে তিনি মুখ্যমন্ত্রী হতেন না, তিনি দল চালাতেন, পরামর্শদাতা হিসেবে থাকতেন। এই মুখ্যমন্ত্রীর দোকান কাটা সবাই জানে, অতএব স্বাভাবিকভাবে এর কোনো নীতি নৈতিকতা নেই। তাই আজকে সুপ্রিম কোর্ট সবচেয়ে এই মুখ্যমন্ত্রীকে আইনি পথে আজকে শিক্ষা দিয়েছেন যে আপনি এতদিন ঘেউ ঘেউ থেকে শুরু করে যে কথাগুলো বলেছেন ডিএ সংক্রান্ত, আমরা অনুমোদন করি না, এটা বেআইনি কথা। এই কথার সঙ্গে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট একমত নয়। এটা একটা বড় জয়। কত পার্সেন্টেজ দিয়েছেন, পরে কত পার্সেন্টেজ পাবো, ক্যালকুলেশন তো আলাদা, কিন্তু প্রথম হচ্ছে কর্মচারীদের ডিএ অধিকার আজকে সুপ্রিম কোর্ট সিলমোহর দিয়েছে। এটা আমাদের কাছে বড় জয়।
এবং এই জয়ে অন্য কর্মচারী সংগঠনের সাথে সাথে কর্মচারী পরিষদ তাদের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। দীর্ঘ লড়াইতে তাদের লড়াই এবং সর্বোপরি বিভিন্ন প্রফেশনাল লয়ারদেরকে দিয়ে এই লড়াইটা করা, এটা একটা ছোটখাটো বিষয় নয়। অত্যন্ত আমাদের আইনজীবী বাঁশরী স্বরাজ মহোদয়া তার অফিস সুপ্রিম কোর্টে প্রচণ্ড হেল্প করেছেন। আমাদের কলকাতা হাইকোর্টের গুড্ডু সিং বলে একজন লয়ার, তিনি শতাধিকবার সুপ্রিম কোর্টে গেছেন এবং সর্বোপরি লাস্ট কয়েকটা হিয়ারিং তাতে মিস্টার পরমজিৎ সিং পাটিওয়ালা, PS পাটিওয়ালা, সুপ্রিম কোর্টের এমিনেন্ট লয়ার, যিনি কর্মচারী পরিষদের সওয়াল করেছিলেন, আপনারা লাইভ লতে দেখেছেন তিনি কিভাবে এই মামলার মোড় ঘুরিয়েছেন এবং তার তীক্ষ্ণ যুক্তি এবং বক্তব্য প্রত্যেকে দেখেছেন। তিনি হিজ রিপ্রেজেন্টেটিভ অন বিহাফ অফ দি